পীরজাদা কাশেম সিদ্দিকী দেশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। পীরজাদা কাশেম সিদ্দিকী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আজকের আমি কাশেম সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি। অ্যাকচুয়ালি কাশেম সিদ্দিকীকে একটা ভালো আছলা বাঁশ দেওয়া হয়েছে তৃণমূল তরফ থেকে। আগে মমতাকে খুব গালি দিত না, তো বলছে যে ওকে বিজু টিকাতে বেঁধে দে, ও লম্ফজম্প করবে, আর যত লম্ফজম্প করবে তত চুলকাবে। মানে কাশেম সিদ্দিকী কোনো মানুষ হলো বলেন তো? ওর পরিচয় ছিল ও দাদা হুজুরের বংশধর, এইটুকু পরিচয় ছিল। এবং তখন বলতো তৃণমূলকে চোর চোর বলতো, বলতো এদের কবর দেবে না। এখন নামাজ, হ্যাঁ, জানাজার নামাজ পড়া যাবে না। এখন কাশেম সিদ্দিকীর জানাজার নামাজ কে পড়বে বলেন তো? মানে এইরকম দ্বিচারিতা, এরকম মিথ্যা, এরকম নগ্ন ভাবে দালালি করা। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল 14 তলা থেকে নামিয়ে আনবো আনিস খানের, সেইখানে ডিল করে কি খেয়েছে জানি না, চা খেয়েছে না চার সঙ্গে আরো কিছু মিশানো ছিল, খেয়ে নিয়ে ও 14 তলায় গিয়ে বসে গেল। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসক। যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সময় এসে গেছে, তো এরকম লোক মনে হয় একটুকুনি চেয়ার, একটুকুনি টাকা পয়সা কিছু পেলে এরা বিক্রি হয়ে যায়। মানুষ এদের গুরুত্ব দেয় না। যেখানে যাচ্ছে গো ব্যাক স্লোগান শুনছে, মানুষ ঘৃণা করে। কাল পর্যন্ত দাদা হুজুরের নামে এরা মানুষের আদরের পাত্র ছিল, এখন ঘৃণার পাত্র হয়েছে। আমার এদের নিয়ে খুব বেশি বলার নেই। কদিন পর ইলেকশন হবে, দেখে নেবে এদের দশা কি হয়। এদেরকে মানে ওই নোংরা পরিষ্কার করার জন্য যেমন টিস্যু পেপার ইউজ করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এগুলো টিস্যু পেপার। এই যে কাশেম সিদ্দিকী তৃণমূলে সাধারণ সম্পাদকের পদ দেওয়ায় বেশ কিছু তৃণমূলের মানুষ, যেমন ক্যানিংপুরের বিধায়ক মাননীয় শওকত মোল্লা, ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছে। কি বলবেন? শওকত মোল্লার ক্ষোভ প্রকাশ করার কোনো যুক্তি খুঁজে পাই না। শওকত মোল্লা সে তার সব থেকে বেশি গালাগালি করতো, যে কাইজার, শওকত মোল্লা, আরাবুল, এদেরকে বেশি কিন্তু গালাগালি করতো এই কাশেম সিদ্দিকী সাহেব। না, শওকত মোল্লাকে তো গালাগালি মমতা বন্দ্যোপাধ্যায়ও করতো। যে ক্যানিং এর জীবনতলা একটা বাস স্ট্যান্ড পেয়েছিল, সবার সামনে তাকে অপমান করলো। তাহলে শওকত মোল্লার এই মান সম্মানের কথায় আসা উচিত না। মান সম্মান ভদ্রলোকদের হয়। আপনার কাছে বন্দুক আছে, আপনার কাছে পদ আছে, সরকার আছে, পুলিশ আছে, অনেক লোক আপনাকে ভয় পায়, কিন্তু আপনাকে কেউ ভালোবাসে না, সম্মান করে না। অতএব এই মান সম্মানের চক্করে তো আপনি থাকবেন না। আপনাদের ইজ্জত বলে কিছু নেই। এবং মরার পর যখন কবরে যাবেন, নিশ্চয়ই আপনার স্করপিও আর ওই বাড়ি, টাকা, সোনা এগুলো যাবে না, কাফন যাবে। আর আপনার যত গুনাহ আছে তত যাবে। আপনার যদি সত্যি ঈমান থাকে, তাহলে আপনার কবরের যে সওয়াল জবাব হবে, আপনি তার জন্য তৈরি হন। এই দুনিয়াও রাজ করব, আর কবরেও রাজ করব, আখিরাতে জান্নাতেও রাজ করব, এটা সম্ভব না। যদি ঈমান থাকে, তখন হিসাব করার আমার মনে হয় এটা ভাবার কথা। মান সম্মান গুলি মারুন। মান সম্মান কি আছে? কাসেমেরও মান সম্মান নেই, আর শওকত মোল্লারও কোনো মান সম্মান নেই। ওই সামনে পিছনে ওই পয়সা দিয়ে লোক হু হু করছে, গাড়ি নিয়ে ফুল লোড়াচ্ছে, মেয়েরা এসে মালা পরাচ্ছে, এই নাটক আমরা বুঝি। এসব ভাড়াটিয়া পয়সা দেওয়া লোক, এদেরকে কেউ সম্মান করে না। কোনো ভদ্র লোক এদেরকে সম্মান করবে। এরা সমাজে কি ভালো কাজটা করেছে? খুন খারাপ ছাড়া, লোকের ঘর ভাঙা ছাড়া, লোকের এতিম করে দেওয়া, বিয়া করে দেওয়া, এছাড়া কি কাজ করেছে সমাজের? সরকারে আছে বলে অনেক কিছু চলে যায়, সরকারে না থাকলে ও সিপিএম করতো। সিপিএম ছেড়ে দিল কেন? যদি সত্যি বীর হয়, আজকের ময়দানে সিপিএম করে দেখা। এসব বীর ফির কিছু না, এসব কিচ্ছুই নয়। শুধু সরকার আর পুলিশের সহযোগিতা নিয়ে বীর হয়ে ঘুরে বেড়ানো। আমি তো বলছি, বাপের বেটা তারা যারা সিপিএম এর সময় সিপিএম করেছে, এবং তৃণমূলের সময়ও যারা সিপিএম করছে, তারা হচ্ছে বাপের বেটা। এরা কোনো বীর ফির না, লড়াকু কিচ্ছু না। আজকে তৃণমূল থেকে বেরিয়ে যাক, ওই ক্যানিং ছেড়ে বেরিয়ে যেতে হবে, থাকতেই পারবে না। আজ থেকে প্রায় 2 মাস আগে ফুরফুরা শরীফের পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেব, তিনি কিন্তু বলেছিলেন যে নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে, নতুবা এই পীর পরিবারের কাউকে নওশাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে হারিয়ে দেবে। ওনার কিন্তু এই 2 মাস আগে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটা কিন্তু ফলে যেতে চলেছে। কেন ইতিমধ্যে কি কাশেম সিদ্দিকীকে তৃণমূলের দলের সাধারণ সম্পাদক দিয়েছে, সবাই 90% লোক বলছে কিন্তু ওই ভাঙড় থেকে নওশাদের বিরুদ্ধে কাশেমকে দাঁড় করা। কি বলবেন? এতে কি মনে হয় তোয়া সিদ্দিকী বড় বুদ্ধিজীবী হয়ে গেছে, ফোরকাস্ট করছে, পেশেন্টগই করে দিচ্ছে? তা না, আসলে ও মমতার খুব কাছে থেকেছে, মমতাকে চিনেছে, বুঝেছে মমতা কেমন হিংস্র জানে। তোয়াকে হয়তো বলেছিল যে তুমি নওশাদের বিরুদ্ধে দাঁড়াও, তাতে তোহা চুপ চালাক, সেটা বলেছে না ওইটা করবো না, আমি তো বলেছি রাজনীতি করবো না। তখনই ও বুঝে নিয়েছে যে আরেকটা কাউকে দাঁড় করাবে। সেইটা আজকে আমরা দেখতে পাচ্ছি।
কারণ তোহা তো জানবে, তোহা তো কাছের মানুষ না। আচ্ছা, যদি নাকি ভাঙড়ে এই নওশাদ এবং নওশাদের দাদা কাসেম যদি একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেন, শাসক দলের কাসেম আর আইএসএফ এর নওশাদ, এটাকে কি আপনি উপভোগ করবেন কেমন? উপভোগ তো সবাই করছে, কিন্তু যদি 1% ডাউট থাকতো যে নওশাদ জিততে পারবে কিনা, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি গ্যারেন্টি দিয়ে দিল যে নওশাদ জিতবে। মমতারও বেইজ্জতি হবে আর এই কাসেম সিদ্দিকেরও বেইজ্জতি হবে। এইটা একটা ছাগলও বলে দেবে যে এইখানে এরা এসছে কোনো গঠনমূলক উন্নয়ন কোনো কিছু করার জন্য না, এর একমাত্র প্রজেক্ট হচ্ছে নওশাদকে হারানো। অতএব 294টা সিটে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তাকে হারানোর জন্য সরকারের পরিকল্পনা। সরকার তো দেশের উন্নয়ন নিয়ে ভাববে। বিজেপির এখনো 65টা এমএলএ রয়েছে, তাকে নিয়ে ভাবার কোনো চিন্তা ভাবনা নেই। অতএব মানুষ এইটা জিদ ধরে নেবে, আরো বেশি করে নওশাদের পাশে দাঁড়াবে এবং আমরাও নওশাদের পাশে সবাই দাঁড়াবো। যে আপনারা কিছুদিন আগে মাওলালী যুব কেন্দ্রে একটা দেশ বাঁচাও সংবিধান বাঁচাও কনভেনশন করেছিলেন, সেই কনভেনশনে বিজেপি এবং তৃণমূল ছাড়া আপনি যে দল করেন, কি জানেন, আজাদ সমাজ পার্টি, আপনি যে দল করেন আজাদ সমাজ পার্টি, এবং আরো একটি ছোট পার্টি এসেছিল, সেই সঙ্গে সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ, এবং নওশাদ সিদ্দিকীকে বলতে শুনেছিলাম যে বড় বড় দলগুলোকে, আমাদের মতো ছোট দলগুলোকে নিয়ে এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, তাতে সাকসেস অবশ্যই আসবে। সেটা ঠিক আছে, ওটা রাজনৈতিক প্রসঙ্গ, কিন্তু যে কনভেনশনটা হয়েছিল দেশের ভয়ঙ্কর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, যে হিংসা রাজনীতি চলছিল, বিজেপির নেতারা যেভাবে মারবো, কাটবো, ঝুলিয়ে দেবো, লম্বা করে দেবো, এনকাউন্টার করে দেবো বলছিল, তার যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো অভিযোগও করছিল না, মন্তব্যও করছিল না। পুরো দেশব্যাপী মারপিট, রাস্তাঘাটে মারা, কাটা, পুড়িয়ে দেওয়া এইসব হচ্ছিল, এমনকি বাংলায় মব লিঞ্চিং শুরু হয়ে গেছিল। সেই ভয়াবহ পরিস্থিতিতে অবস্থার সামাল দিতে মানুষের মনে হবে না আরে কেউ কি নেই যে একটা কথাও বলবে না, এত অন্যায় হয়েছে। তার জন্য আমরা সবাই এককাট্টা হয়েছিলাম। এই সময় সমস্ত মানুষকে নিয়ে আমাদের সামনে আসতে হবে, নাহলে মানুষের মধ্যে হতাশা কাজ করছে, গণতন্ত্রের জন্য এটা স্বাস্থ্যকর না। সেই উদ্দেশ্যে আমরা সবাই এক হয়েছিলাম। আমরা দেশের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যা বলেছি আপনারা শুনেছেন, এবং এইটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা অরাজনৈতিক। কারণ এখানে বহু অরাজনৈতিক মানুষও আছে, সমর্থন আছে, সমাজের তাগিদে আমরা দাঁড়িয়েছি, এবং আগামী দিনেও আমাদের এরকম প্রোগ্রাম চালু থাকবে। ভোটের আগে রাজনীতি কি হবে, জোট কার সঙ্গে কি হবে না হবে, জোট তো মানুষ চাইবে, কারণ বিজেপি আর তৃণমূলের মানে অত্যাচারে মানুষ দিশেহারা। অতএব মানুষ বিকল্প চাইবে, এবং বিকল্প হবে কি হবে না সেটা তো সময় বলবে। এখনই তো কোনো বিকল্প ঘোষণা হয়নি, কিন্তু আমরা যেহেতু একসঙ্গে চলাফেরা করছি, একসঙ্গে যাচ্ছি বিভিন্ন জায়গায়, আরো আমাদের দাঁড়ানোর প্রোগ্রাম আছে মানুষের বিপদে আপদে, সেইটা নিশ্চয়ই মানুষকে কিছুটা আশ্বস্ত করবে। অন্তত এই যে হিংসার পরিবেশে মনে হচ্ছে না কেউ কিছু বলছে না, সেই শূন্যতাটা অন্তত আমরা পূরণ করতে পারবো।